আমার কাজিনের বিয়ে হয়, ওখানে যাই আমি। কাজিনা এখানে আর মিরপুরে আমার ফুপি বাড়িতে। তো কাজিনের বিয়েতে তার মেয়েদেরকে রেখে আমার বাচ্চাকে, আম্মুকে, আমরা সবাই যাই। তো একদিন থাকি ওখানে, থাকার পরে পরের দিন বাসায় আসি। তো পরের দিন সারাদিন আমি না খাওয়া মরে দৌড়াদৌড়িতে। তো আমি না খাওয়া, তো বাসায় এসে খাবো ধানমন্ডিতে। বাসায় এসে আমি আমার কাজের মেয়ে বললাম যে আমার একটু ভাত, আমি কিন্তু অনেক ভাত খাইতে এখনো, সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাতের ভাত খাই, ভাত ছাড়া আমি বাঁচতে পারি না, পরিমাণে কম খাই, যে কটা মোটা হই না আমি। এটা বাসায় আসার পরে আমি ভাত খাবো, ভাত মা খাচ্ছি আমি ভাতটা, কাজে মেয়ে বলতেছে আপু আমি আপনাকে একটা কথা বলবো। বলো ভাইয়া, জাস্ট খালি ফার্স্ট লোমাটা মুখে দেবো, এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাতে আমার রুমে আসছিল। বলতেছে যা ওর ভাইয়া না আমার রুমে আসছিল। তো আমি না ভাতের লটা ফেলে দিয়ে আমি তাকায় থেকে ভুল শুনছি। আমি কি বললা? বলে ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে আসছিল। আসতেই পারতি, অলরেডি বিয়ে 1 বছর পার হয়ে 2 বছরের। তো আমি বললাম যে কি বলছো আমি বুঝি না, আবার বলো তো কথাটা। তো সে আমাকে বলতেছে যে আপু ভাই আমার রুমে আসছে। আমার হ্যাঁ আসতেই পারে তো, কারণ আমিও আমাদের 14 গোষ্ঠীর ভিতর না ভাই, আমার আশেপাশে তো কখনো এই টাইপের কথা শুনিনি। আচ্ছা, বলার পর আমার না, আমি তখন একটা কথা ওকে পাল্টে কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে? বলে না আপু উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে। তো আমার তখনও পর্যন্ত ভাইও চিন্তা, কারণ আমার মানে মন মানসিকতা হয়ে আমি বলছি তুমি ওর সামনে বলতে পারবা? যদি ওর সামনে দায় তাহলে তো বুঝবো কত সত্য। দুজনকে মুখোমুখি করি, আপনি 100% একজন অনেস্ট ওয়াইফ, যে কথাটা বলা উচিত সেটাই বলে দেন। তখন হ্যাঁ পারবো আমি, এটুকু যদি মিথ্যে লাগতো তাও তো মিসানেহি করুন না, চড়ে দাঁত ফালাই দেবো। তখন কিন্তু আমি মেয়েটাকে বকাবকি করিনি, কারণ আমি আসলে কি শুনলাম, কিভাবে হ্যান্ডেল করবো, ফ্যামিলিকেও জানাইনি, কারণ আমি যে পছন্দের বিয়েতে একটা তো মা না থাকে, বা এমনিও তো একটা ফ্যামিলি দিয়া বিয়ে করে ফ্যামিলি ছাবিন না দেওয়া লাগে। দেন ভাত খায়, তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে 1-1.5 ঘন্টা, ওর মাঝখানে চা খাবে, তারপরে রাত 2টা-3টা ঘুমাইতে পারতে না। আর আমার বাবার বাড়িতে রাত 7, 10টা, 11টার মধ্যে সব ঘুমিয়ে যায়। তো ভাত খাওয়ার পিছিয়ে সে বসে একটু কথা বলবো, তো আমাকে হ্যাঁ বলো। তো বলছে তাসলিমা একটু এইদিকে আয়, কাজটা না তাসলিমা একটু এদিকে আয়, দরকার আছে, আমরা রুমে আয়। তো রুমে আসলো 2টা কাজের লোক, একটা কিন্তু জানে না বাইরে হিনিয়তা, আর একটা সম্বন্ধীশ নেই। বয়স কত ছিল? একই এইজের, আপনার এইজ 1-1.5 বছর ছোট ছিল, অনেক সুন্দরী ছিল, স্ট্রো। তো 2টা কাজের লোক, তা একটা হচ্ছে একটু ছোট ছিল, বাট কাজের লোকগুলা দ্বিতীয় আমার ফুপি। তো এখন এই জিনিসটা আমার ফুপিও তো জানতে পারে, ও যখন চলে যাবে উৎসন্ন গেল আমার ফুপির কাছে যাইতে দিয়ে আসলাম, ফুপি একটা কাজের লোক তাদের কেলা দিয়ে আসে বাড়িতে। আচ্ছা, আমার মাথায় তখন সব এগুলো ঘুরতেছে। তো দুইজনও আমি শিওর ছিলাম কথাটা মিথ্যা হবে, 100% মিথ্যা হবে এবং আপনি বের করে দিবেন। তো আমি বেডরুমের দরজাটা লাগিয়ে দুইজনকে একসাথে করলাম। তাসলিমা কি হয়েছে বল। ও মাটিতে বসে, তো বিছানায় বসে ও তাকিয়ে আছে। হ্যাঁ কি হয়েছে, ওকে ডাকছো কেন বেডরুমে? আমি বলছি কি হয়েছে, কালকে এত মাস্টার একটু বলতো, আমি বুঝি নাই। ভাই আমার রুমে গেছে। আমি কি ভাইয়া তোমার রুমে গে? হ্যাঁ ভাইয়া আমার সাথে থাকতে চাইছি। আমি কি থাকতে চাইছি মানে কি, ওই তো সে ইংলিশে সেক্স বলতে পারতেছ না, এটা ওয়ার্ডও জানেও না। ভাইয়া আমার লগে শুইতে চাইছে, যে আমাদের জায়গা করতে চাইছে। আমি তো ওর দিকে তাকাইছি, ও খালি কাজের লোক শুনছে, ওকে তো একজন রুম থেকে বেরো, অলরেডি তুই তো অলরেডি দিতে চলে, এখানে আমি কোন দিদি শুনি নাই। ভাইয়া কাজের লোককে বলতেছে রুম থেকে বের হো। আমি আর বলতেছি রুম থেকে বের হবে কেন, মানে একটা পার্টনার ফ্রেন্ড ফ্লাইট বাড়ি, ওটা আপনার সময় আসবে, ভাইয়া তো আমি রুম থেকে বের হবে কেন, আগে বল আমাকে কি ওকে যাবো সত্য কিনা, যে রুম থেকে বেরো হই, রুম থেকে এমন করতেছে। ও বের হইলে দরজা লাগালা, আমি কি হই আমাকে বল সমস্যা কিটা, কি সত্য না মিথ্যা? আমি ওর বারবার বাধা দিছি, আমি যেতে পারবো না, যেতে পারবো না। ও জাস্ট আমার ধাক্কা দিল, আমি জাস্ট বিছানায় গিয়ে পড়লাম, বের হয়ে গেল। উত্তর না দিয়ে রাত্রে রাত তখন 1টা বাজে। তো বের হয়ে গেল বাসা থেকে, তো বের হয়ে গেছে। এখন আমার তো আর ওই সময়টা দেখে আপনি ওকে চার্জ করছি, দেন আপনার রেগে যা, তো আমি তো বলছি কি হয়েছে, কথাটা কি সত্য কিনা আমাকে বলে। ওকে চার্জ করার অপশন কি, ওদের ভাব করে উঠলো ভাইয়া প্যান্ট চার্জ করতেছে। এর আগে কি আমরা এই ধরনের কোনো ঝগড়াঝাড়ি হতে? না কখনোই না। এখন কোনো কি সিম্পাটি হয় না, ভাইয়ের ভিতরে কখন টাকা পয়সা জগাট লাগানি। তোকে আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা কোশ্চেন, যেটা কি সত্য কিনা, তুমি কথা বলছো না কেন, তুমি রেডি হচ্ছ কিনা, তুমি বের হয়ে যাচ্ছ কেন? আবার খুব জোর শাউট করছে না, আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে, ভপা বের হয়ে গেল, আমাকে ধাক্কাটা দিয়ে আমি বেছানায় জাস্ট পড়ে গেলাম। ও আসে ধাক্কা দিয়ে আমাকে সরানোর জন্য, সামনে থেকে নট মারার উদ্দেশ্য, সেটা আমি এখন সত্য বলবো। বিছানায় পড়ে গেলাম, ও চলে গেল বাইর হয়ে। এখন আমি যে দরজা লেগে রুমে কান্না করাও ছাড়া ওয়েট করা ছাড়া আমার কোনো অপশন নাই। সে ভোর 6টার সময় মাকে ফোন দিল, খুব স্বাভাবিক, রাতের বেলা তো অফিসগুলো খোলাই থাকেন চ্যানেলের, এই কারণে তারা টর্চার করতে পেয়েছি।
ওখানে গিয়ে সে ওই অফিসে কাজ করে। এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরে না। সকাল 6টার সময় সে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি সরি, ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়ে গেছে? আমি পাশে আসি, তারপর তোমার সাথে কথা বলি, তুমি রাগ করো না, চিৎকার করিও না। আমি বলছি, ঠিক আছে তুমি বাসায় আসো। তো বাসায় আসলো, ও আমাকে, আমি বিছানায় বসা, ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আসলে বাসায়ও ছিল না, আমার না ভুল হয়ে গেছে, আমার কখনো এরকম হবে না, অ্যাক্সিডেন্টলি আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু করি, তো প্রস্তাবই দিয়েছি। ভাইয়া আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে, সরি, ওকে ওকে অ্যাক্সিডেন্টলি, পুরুষ মানুষ, আমি ধরে নিয়েছি পুরুষ মানুষ, ফাইন। আমি কিন্তু মাথায় এত মানে লজিক্যালি এটা চিন্তা করি বলি নাই যে আমি আটকা যদি কাজটা করতো তো আমি কি করতে গেলো কিছু না। ও বললাম আমি ভুলে গেছিলাম, ফাইন, ভুল হতেই পারে, বাট একটা জিনিস হলো এবার সারাতে পর এক থাকা যাবে না। আমার ভেতরে ঘরে তোমরা ঢুকে গেল যে আমি একদিন ফুপির পাশে ছিলাম। তো এরকম 10 দিন গেল। এখন আম্মু আব্বুর কাছে কি বলেন, তোকে বের করে দিলেন? ও তো বলেছে মিথ্যা কত বলে আমি বের করতাম, অত থাকতে দেয়নি, আমাকে বলেছে ওনাকে দরজা লাগাই দিয়েছে। সো ও সৎ, ও বেটার, ও ভালো, আমি ওকে কেন বের করবো? আমার হাত দেওয়ার প্রস্তাব দিচ্ছে, তাহলে আমার হাত মেয়েকে বের করে দেওয়া উচিত, ওকে না? ও একটা মানুষ না, আমার কাছে যেটা লিগ্যাল সেটা লিগ্যাল। তো আম্মুর বাসায় আমি আসি আবার থাকছি। পরের দিন সকালে গেছি কি পরে ও অফিসে যাওয়ার পরে আবার একই বিচার, আপু আপনি প্লিজ আমি যাওয়ার সময় নিয়ে যাবেন, নাহলে ভাই আমার রুমে ঢুকেছে, জোরাজুরি করে ভাইয়াকে ডাক আমাকে রুম থেকে বের করতে হবে। তো সেকেন্ড জিনিস, কাজের মেয়ের কাছে আসলে যাওয়া, বাইরে তাকিয়ে কি করতেন, তাকিয়ে দেখতাম নিজেকে কি নাই, ভিতরে ভিতরে আসলে নিজেকে অনেক ছোট করে ফেলা বিষয়গুলো। আর যদি আপনি কারো কাছে শেয়ার করতে না পারেন তাহলে আরও ছোট হয়ে যান। ভেরি ডিফিকাল্ট স্টোরি প্রিয় শ্রোতা, খুবই কঠিন একটা গল্প। আমি এই ধরনের গল্প পাইনি কখনো। আমি এত গল্প শুনেছি, স্টেটাস আপনি কাউকে জানাতে পারছেন না, আপনাকে হ্যাপিলি লাইফ লিড করছেন বলে সবার সামনে হাসি দিতে হচ্ছে। হ্যাঁ, আমি অনেক সুখে আছি, আমার মতো সুখী আর কেউ নাই। এটা বলাটা না তখন পাপ। আপনি যখন সুখে আছেন তখন সুখ বলা যায় ভাইয়া, বাট আপনি যখন সুখে নাই তখন এটা বলাটা অনেক বড় পাপ মনে হয়, অনেকটা কষ্ট মনে হয়। তো আবার হাসি দিয়ে যখন বলতে হয় যে হ্যাপি, আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড হয় না, আমি খুব সুখী, তো তো আমি ভাবছি এটাই হয়তো বা সুন্দর, তাই হয়তো এটার জন্য প্রবলেম। ঠিক আছে, পরে দেখলাম যে না, ছোটার ক্ষেত্রে একই প্রবলেম শুরু হলো। তো একটা পর্যায়ে প্রতিদিনই হয়, প্রতিদিনই তার সাথে আমি সেদে ঝগড়া হচ্ছে তার সাথে আমার। তো একটা পর্যায়ে সে আমাকে মূর্খ বলে গালি দেয়, তুই মূর্খ বলেই তুই কাজের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে এটাকে প্রমাণের চিন্তা করছিস, তো ওটা মেনে নেওয়া উচিত। এই মূর্খ বার্তা আমার খুব মাইন্ডে লাগে। আমি খুব জেদি মেয়ে ছিলাম, আগে বলেছি। তো আমি আমার বাবার বাসায় আসি, এই ঘটনা কিন্তু এগুলো চলতেছে, কারণ এগুলো প্রতিদিন বললে কিছু নেই। তো বাসায় এসে আমার বাবাকে বললাম পড়াশোনা শুরু করব। অলরেডি তখন বিয়ের 2 বছর। আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না, কারণ পড়াশোনা করতে দিলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি, প্রেশার। আমি বলছি আমি পড়াশোনাও করব, তখন আমি পরীক্ষা দিব না, সরি ক্লাস করব না, আমি পরীক্ষা দিব। আব্বু তোর ছেলে হয়ে গেছে, তুই সুখে আর সংসার করতেস, তোর পড়াশোনা কি দরকার? আমার কথা শুনে আমি পড়াশোনা করব। আমাকে মূর্খ বললো কেন? একটা সার্টিফিকেট হলো আমার লাগবে, এসএসসি সার্টিফিকেট হলো আমার লাগবে। থ্যাঙ্কস টু হিম। আমাকে জাস্ট আপনাকে মূর্খ বলে গালি দিয়েছ বলে? হ্যাঁ, তো আব্বুকে অনেক জোরাজয়ী করে। আমি আমাদের এলাকার, মিরপুর এলাকার একটা স্কুলে ভর্তি হলাম, যেখানে ক্লাস করা লাগে না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে প্রভাবশালী। তো প্রবলেম হয় না, বাসা 2টা টিচার রাখা হলো। তোমার হাজব্যান্ড বলছো তুমি আমার কাছে পারমিশন নিয়েছো, তো খরচ দিবে আমার বাপ, সব কিছু করবে আমার বাবা, তো পারমিশনের কোনো দরকারই নাই। বাট ওই রকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাই নাই। আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে যাচ্ছি, সে আমাকে মূর্খ বলল, পড়াশোনা করছে সেটা আমি তাকে বলি নাই। আমার জেদ ছিল আমি এসএসসি কমপ্লিট করব, সার্টিফিকেট নিব, তারপর ওকে গিয়ে বলবেন তো আমাকে অমুকটা একদিন মূর্খ বলছিলি কাজের ফ্রেন্ডের সামনে, তো আমি পড়াশোনা শুরু করি। ওটাতে কোনো বাধা দেয় না, কারণ পরীক্ষা দিতে পারেন না, শিওর ছিলাম তো পাশ করব না, কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা তো পাশ করানো সম্ভব না। ওকে ফাইন। আবার আমাকে বলেছিল ইয়ের কথা, ওই যে স্কুলগুলো আছে না ভোকেশনাল, ছেলে আমি পড়াশোনা করুক তো, আচ্ছা ঠিক আছে আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে, হাই স্কুলগুলোতেই কিন্তু আমি পরীক্ষা দিব না, বাসায় টিচার রাখা হলো, 2টা টিচার আসে পড়ানো হচ্ছে। তো তার এই প্রবলেমগুলো চলছে। তো একটা টাইমের মধ্যে একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায়, আরেকটা কাজের লোক চেঞ্জ হয়, কিন্তু পুরানটা থাকে। আমি একদিন পুরানটার ও চলেই যাবে, থাকবে না, যে কোনো সময় ভাই আমার গায়ে হাত দিতে পারে, এরকম রিস্কে। তা আমি একদিন একটা দরজা লাগায় কাজের মেয়েটার পা ধরে তোরে বলি তোর আমার বোন লাগিস, প্লিজ তোর পায়ে ধরি, কারণ ও চলে যাও মানে হচ্ছে আমার ফুপির কাছে কথাটা চলে যাও, তখন একদম পুরো ফ্যামিলিতে চলে যাবে আউটব্লাস্টেড হয়ে। হ্যাঁ, তখন ওর বাবা মা কেউ জানে না এগুলা। তো তোর পায়ে ধরি, তুই আমার জাস্ট এসএসসি কমপ্লিট পর্যন্ত থাক, তাও তুই যাইস না, কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে, আমি দুজন মিলে পালতেছি, দুজন মিলে।
তো তুই যাইস না। তো এটা আপনি বুঝবেন না, একটা হাজবেন্ডের অপরাধে একটা বউকে যখন আরেকজনের পা ধরতে হয়, কাউকে বলিস না। এবং আমার মধ্যে এটাও ভয় হচ্ছিল, আপনার প্রশ্ন করতে পারেন কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন, এর পরের কাজের মেয়েটা যদি ওকে দিয়ে দেয় তখন আমি কি করব? ওটা যদি খারাপ, এটা তো ভালো ছিল বলেই আমাকে বিচার দিচ্ছে, সে আটকে দিচ্ছে। ডেফিনেটলি আমাকে কাজের মেয়ে লাগবে ভাই, এত বড় বড় পাওয়ারফুল বড় ব্যাপারমেন্ট আমি সামাল দিতে পারবো না, যে স্ট্যাটাসে যেটা, কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয়, ওই মেয়ে যদি আমাকে কিছু বিচার দেয়, এরকম অনেক কাজের লোক আছে। ক্যারেক্টারিস্টিকের প্রবলেম হচ্ছে আমি সবাই ভাবে কাজের লোক মানেই যে খারাপ হয়ে থাকে কিন্তু না। আমি হ্যাটস অফ দিই ওই মেয়েটাকে, যেটাকে আসলেই আমার বোনের মতো করে আমার পাশে ছিল। আমি ওর পা ধরে ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয়, আমি আপনাকে বলে একটা স্ত্রী একটা ওয়াইফ জানে তার হাজব্যান্ডের মান ইজ্জত রাখতে গিয়ে তাকে কত কিছু, হাজব্যান্ড আপনারা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরের বউরা কি আর করতেছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, রান্নাবান্না করতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, ওদের তো কোনো কাজ নেই। আর প্রতিনিয়ত আপনাদের মান সম্মান না আসলে আমরা বহন করে চলি, আপনিও বহন না করেন। স্ট্রেস না না এটা আবার পয়েন্টটা তো দ্যাট ইজ ইট। আবার করা হচ্ছে ওকে বিদায় করা মানে এটা তো এইভাবেই চলতেই যাকে, তখনই এইরকম বারবার করে তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিকের প্রবলেম। সো দ্যাট মিনস ওই যে প্রেজেন্টার আছে আসলে বলে না আপনার আমাদের এটা খারাপ পয়েন্ট, বোরা খারাপ করে, বার হাজব্যান্ডরা বলে দিকে খারাপ করেন, সন্দেহ করতে বাধ্য করেন, তার গীত কিছু আছে। কিন্তু আমি কখনো কি জিজ্ঞেস করতাম না, কেন ঝামেলাও করতাম না। তো আমি এরকম শুটিংগুলোতে প্রায় যাওয়া শুরু করলাম। দেখেন একটা রেসপেক্টেবল গ্রাউন্ড জীবন গল্প, এখানে প্রত্যেকটা মানুষ, আমি খুব দৃঢ়দার্থহীন কণ্ঠে বলি, একজন ভিক্ষুক থেকে শুরু করে এই সমাজের একেবারে উঁচুতলার মানুষ সবার জন্য এখানে জায়গা আছে। প্রত্যেকের গল্পই গল্প, সেটা সমাজের যেই জায়গাটাকে আঙ্গুল করুক না কেন, বাট এসেন্স অফ দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করব। এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই বিষয়গুলোকে আমরা দেখার না চেষ্টা করি, বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কি কারণে সংসারটা কি অবস্থায় চলে গেল। হ্যাঁ, এই জায়গাটাকে দেখার। রাত বিরাত তাকে ফোন দিতে থাকে প্রেজেন্টারদের 1-2টার সময় কি কাজ, এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার আমাকে বলতেছে সে প্রেজেন্টার নাইট, বাট আসলে নাম্বারটা সেভ করে না, ও সব প্রত্যেকটি নাম্বার সেভ করে থাকে, প্রেজেন্টারদের নাম্বারটা সেভ করে না। তো আমি ওই নাম্বারটা বের করি এবং আমি যে নাচ করতাম, মেয়েটা হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো, অনেক আগে আমি মেয়েটাকে চিনতাম, যে নামটা সে বলছে বর্তমান প্রেজেন্টার তা কিন্তু নাচ করতো। তো আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিয়েছি, ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজব্যান্ডের সাথে সে কাজ করছে, নাচ করতো, তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কালেক্ট করে দিতে পারবো, আমি আসলে নাম্বারটা মিলাবো। পরে দেখলাম যে রাইট, ভাইয়ার নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে না, কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম, এই মেয়ের নাম বলছে না। ও তো 2-3টা প্রোগ্রাম হয়তো সাপ্তাহিক, হ্যাঁ, তো এই মেয়ে ওই মেয়ে না, নতুন মেয়েটা। তো রাতে 2-3টা বাজে কিসে প্রেজেন্টার, দেন আমি তার সাথে রাগারাগি করি একদিন যে রাত 12টার পরে তুমি যখনই বাসায় ঢুকো, রাত 2-3টা বাজে, তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো, কিন্তু বাসায় ঢোকার পর সেটা রাত 12টায় হয়ে যায়, তুমি আর ফোন পিক করতে পারবে না। ওকে ফাইন। হঠাৎ করে একদিন ঘুম ভেঙে দেখি সে পাশে নেই। তো আমি উঠে গিয়ে দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই, তো সে কথা বলছে, আমি কথাগুলো না বলে কি বলছে, তারা রোমান্টিক কথাবার্তা বলছে, আমি পেছনে চুপ করে দাঁড়িয়ে আছি, যেন সেও ফ্রি আমাকে দেখেন নাট, আমি নকেই শুনছি, কিন্তু আমিও মুখামুখি দাঁড়ানো, কিন্তু ও গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আকাশ বাতাস নিয়ে কথা বলছে, তা তো পিছনে দেখার দরকার নেই, তাই না? তো আমি তো দাঁড়িয়ে আছি, তো সে যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরে এসেছে। ফিরে আমাকে সে দেখার পর আমাকে বলছে তুমি এখানে। তখন আমি হাসতে হাসতে, ততদিন আসলে আমার আর কিছু নাই, তার প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সবচেয়ে বড় একটা ওয়াইফের হাজব্যান্ডের প্রতি যেটা, সেটা হচ্ছে আপনারা বলেন কি আমি জানি না, ট্রাস্ট হ্যাজ, সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা থাকতে হয়, তাহলে সেখানে ভালোবাসা থাকে। তো আমি যদি আমার সে 10 বছর বড় হোক আর আমার সেম এইজই হোক আমার হাজব্যান্ড, আমি তাকে শ্রদ্ধাই না করি, তো ততদিনে আমরা তার ভিতরে তার জন্য আমার সম্মান, প্রেম, ভালোবাসার কিছু নেই। তখন আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। তা আমি যখনই সে পাল্টা ঘুরে পড়েছে আমাকে যখন দেখে, আমি হেসে দিয়ে তাকে বলি শীষ চলো ঘুমাতে যাই, বলে আমি সোজা ঘুমাতে চলে গিয়ে আমি বাড়ি চাপা দিয়ে কীভাবে কান্না করেছি আমি জানি না। আজকে দিনের কথাগুলো বলছি না, আমার খারাপ লাগছে না, আমি হাসছি, কারণ আমি জানি আমি যেহেতু একটা মানসিক রোগী, অসুস্থ ছিল, আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি বিষয়গুলো এটাকে কিভাবে ভিতরে ডিল করেছি এটা তো ও জানতো হচ্ছে স্বাভাবিক না। আমি যদি একবার মেনে নিয়েছি, সো না, ওর তো নিজের থেকেও একটা ভয় থাকা উচিত ছিল। আমরা না, প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের জায়গা থেকে জাজ করে, তো আমি যেটা জাজ করছি এখন না, সেটা ঠিক আছে, আপনার জায়গা থেকে আপনি এভাবেই বলবেন, ঠিক আছে,
কিন্তু ওর জায়গা থেকে একটা ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। ভয় পাওয়াটা স্বাভাবিক জায়গাটা নাম্বার 1 যে ও আপনাকে বিয়ে করেছে এবং সেটা হচ্ছে আপনার ফ্যামিলির যে স্ট্যাটাসটা এটা ওর স্ট্যাটাসের চাইতে ভয়ঙ্কর রকমের পাওয়ারফুল একটা স্ট্যাটাস। নাম্বার 2 সেটা হচ্ছে যে ও তো আপনাকে সবকিছু জেনে শুনে বিয়ে করেছে, যে কনভার্সন দিস আর বি ইজ এ মারাত্মক রকমের ডিসঅর্ডার। সো সুতরাং এই অবস্থা থেকে আপনাকে যদি মানসিক চাপের মধ্যে রাখে ও তো নিজেও একটা বিপদে পড়বে। ওর তো কিছু যায় আসে না ভাইয়া, কারণ আলটিমেটলি আমার ফ্যামিলিতে ডিভোর্সটা নাই, সেকেন্ড বিয়ার হচ্ছে না। আর আমার বাবা মা আমাকে সুখী করার জন্য আমার সুখ ও এটা ওর ধারণা, আমাকে হ্যাপি একটা সুযোগ হিসেবে নিচ্ছে। তো না, আমি তো থাকছিলাম, আমি পা ধরতাম, পা ধরে কালনা করতাম, ব্যাক কর। সো দিস ইজ অ্যানাদার পয়েন্ট। প্রিয়শ্রোতা এতক্ষণ পর আমাকে কথা বলে জায়গা তৈরি হয়েছে, আমি এতক্ষণ ধরে শুনছিলাম। একটা মানুষ যদি ভুল করে এবং সেই ভুল করা অবস্থায় আপনি বুঝতে পারছেন যে মানুষটাকে আপনি অনেক লাভ করেন, এবং আপনি যদি তার উইকনেসটা শো করেন, আপনার উইকনেসটা, লাভ এন্ড উইকনেসটা, তাহলে আপনি গেছেন। মূল কথা হচ্ছে যে সে আরো বেশি খারাপ করতে থাকবে এবং আপনার কিছু বলার থাকবে। সে হচ্ছে একটা পার্সনই ছিল যে কিনা আমাকে ফার্স্ট বুঝতে পারতো। Sure, সো আমি যেটা করছিলাম আমাদের জগনের মতো কি হইছে, তো আপনি যেটা করছেন আর যেভাবে হোক না কেন তাকে একটা মানুষের প্রতি, একটা মেয়ের প্রতি এরকম না, আমি বললামই তো, আমি ওখানে এক শুরুতে টিজিং আমি বুঝে গেছিলাম ততদিন।